নমস্কার, বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি আজকের গল্প। আজ পড়ে শোনাব গজেন্দ্র কুমার মিত্রের লেখা গল্প রানু মাসিমার অসুখ। তাহলে শুরু করি। গল্পের নাম রানু মাসিমার অসুখ। কথাটা প্রবাদে দাঁড়িয়ে গিয়েছিল। ভালো করে জ্ঞান হবার আগে থেকেই আমরা শুনছি, এখন তো বয়স প্রায় 40-এ পৌঁছল। কথাটা নিশ্চয় তার আগেও বহু লোক শুনেছে। সমস্ত আত্মীয় পরিজন পরিচিত মিলিয়ে যে জগৎ, তার আকাশ বাতাস ওই কথাটিতে পূর্ণ হয়ে আছে বহুকাল থেকে। বহুবার শোনার ফলে তা নিশ্চিত বিশ্বাস, এমনকি হয়তোবা সত্যেও দাঁড়িয়ে গেছে। অন্তত সংশয় করার কথা কারুর কল্পনাতেও ওঠেনি কোনোদিন। রানু মাসিমার শরীর খারাপ, তিনি আর বেশি দিন নন। এ সংবাদ কবে প্রথম কে কাকে দিয়েছিল তা আমরা জানি না, বোধহয় কেউই জানে না আজ আর। ওর বাবা মা জানতেন, তারা সেই জন্য যত্ন করতেন এই সন্তানটিকেই সবচেয়ে। তটস্থ থাকতেন তারা। ওই বুঝি রানুর আবার শরীর খারাপ হলো, এই আশঙ্কায় সবাই কণ্টকিত থাকতেন। তাদের আহার, নিদ্রা, বিশ্রাম, কাজ, আনন্দ, অবসর, বিনোদন প্রভৃতি দিন এবং রাত্রির সমস্ত কাজ ওই একটি কথার উপর আবর্তিত হতো, রানুর শরীরটা বড্ড খারাপ দিদি, রানুটার জন্যই ভাব না ভাই। এছাড়া তার মায়ের মুখে নাকি কোনো কথা থাকতো না। কেউ হয়তো বললে, আজকাল খুব ভালো চিংড়ি আসছে বাজারে, কর্তা আনেন না? না ভাই, চিংড়ি তো বাড়ি ঢোকে না, রানুর যে চিংড়ি মাছ মোটে সহ্য হয় না। রানুর শরীর খারাপ বলে বাড়ির যে সবচেয়ে ভালো গরুটি, তার দুধ থাকতো রানুর জন্য। বাড়িতে সর জাল দেওয়া ঘি হতো সামান্যই, সেটা শুধু রানুর খাবার করতে, তাকে ভাত পাতে দিতে কিংবা তার জলখাবারের চিঁড়ে ভাজতেই ব্যয় হতো। দুধের মোটা সরখানা তুলে রাখা হতো রানুর জন্য। আঙুর যখন 1.5 টাকা বাক্স বিক্রি হতো, তখনও ওর বাবা কিনে আনতেন মেয়ের জন্য। ওর শরীরটা দেখতে হবে তো, পয়সাটা বড় কথা নয়। এতটা উদ্বেগ অস্বাভাবিক ভাবছেন আপনারা? মোটেই তা নয়। যে জ্যোতিষী রানু মাসিমার ঠিকুজি করেছিল, সে বলেছিল রানু মাসিমার পরমায়ু খুব অল্প। তার ওপর বড় হবার সঙ্গে সঙ্গে রানু মাসিমার যখন সর্দি, জ্বর, কাশি এবং আলজিবের অসুখের মাত্রা বাড়তে লাগল, তখন সবাই বুঝল যে জ্যোতিষীর কথাই ঠিক। মেয়েটি আর বেশি দিন নয়। 12 মাসই খ্যাঁত খ্যাঁত করত ওর শরীর, সুতরাং দিনরাত পুতুপুতু না করলে চলে না। বাপ মায়ের স্নেহটা অবশ্য এমনিতেই বেশি পড়ার কথা ওর ওপর। বাগানের সেরা ফল ওইটি, সবচেয়ে সুশ্রী সন্তান। রানুর জন্যে বাপ মায়ের গর্বের শেষ ছিল না। রানু কাঁকড়ের ওপর দিয়ে হেঁটে গেলে তাদের বুকে ব্যথা বাজত। রানু মাসিমার বিয়েও হয়েছিল তাড়াতাড়ি, ঠিক 14 বছর বয়সে। বাঁচবেই তো না, যত তাড়াতাড়ি সম্ভব ওর স্বাদ আহ্লাদটা মিটিয়ে দেওয়াই ভালো। সেদিন এই ছিল বোধহয় তাদের চিন্তা। মস্ত বড়লোকের ঘরে বিয়ে হলো। ছেলেটি বিএ পাশ করে আইন পড়ছে। আইন পাশ করে উকিল হবে। বাপ বড় উকিল, পসারের অভাব হবে না। ফুটফুটে মেয়ে দেখে তারা একেবারে বিনা পয়সাতেই নিয়ে গেলেন। কথাটা কেমন করে সেখানেও রটে গেল, রানু বৌমার শরীরটা বড় খারাপ, ওকে একটু সাবধানে রাখা দরকার। ততদিনে কিন্তু তার সেই পুরনো উপসর্গগুলো চলে গেছে। সর্দি কাশি হয় কদাচিৎ, জর্জরিত হয়ই না। পেটেরও কোনো গোলমাল হতে বিশেষ দেখা যায় না। তবে এই তবেটারই উত্তর আমাদের জিতেন মেসমশাই অনেক ছুটোছুটি করে সংগ্রহ করেছিলেন। তখনকার দিনের বড় ডাক্তার কেদার দাসের কাছে যাওয়া হয়েছিল।
তিনি বলেছিলেন, শরীর তো এর খাসা আছে, কই রোগ তো নেই। ডাক্তারের এই নির্বুদ্ধিতায় রানু মাসিমা এমন চটে গেলেন যে তাইতে তার রোগ আরও বেড়ে গেল। কে একজন পরামর্শ দিলে শিবপুরের দিন ডাক্তারের কাছে নিয়ে যেতে। তিনি 1.5 ঘন্টা বসিয়ে রেখে পরীক্ষা করে প্রায় দাঁত মুখ খিঁচিয়ে বললেন, একে এনেছো কেন? এর ব্যামোটা কি? খোদার খাসি। এতে এমন শক লেগেছিল যে রানু মাসিমা 7 দিন শয্যাগত ছিলেন। শ্বশুর শাশুড়ি স্বামী সবাই চিন্তিত হয়ে পড়লেন। দেখা যাচ্ছে শরীর খারাপ, অসুখ কেন ধরতে পারছে না ডাক্তাররা? বড় ডাক্তার R.L. দত্ত অবশেষে ভ্রু কুঁচকে বললেন, নার্ভাস ডেবিলিটি, ম্যানিয়াও কতকটা বটে। মনে করে শরীর খারাপ, তাইতে আরও শরীর খারাপ হয়। কবিরাজ দেখাও, প্রবীণ দেখে। প্রবীণ কবিরাজ একজন বললেন, হ্যাঁ, দত্ত মশাই ঠিকই বলেছেন। স্নায়বিক দৌর্বল্যের সঙ্গে হৃদরোগ, দুধের স্বর আর মিস্ত্রির গুঁড়োর সঙ্গে মকরধ্বজ দেবে। 1 ছটাক বেদানার রসের সঙ্গে পটলের সত্ত্ব 2 বার, আর সুজির রুটির পথ্য, ডুমুরের ডালনা টালনা, এমনি সব ঠান্ডা তরকারি খাবে। তখন পটলের সময় নয়, বলা বাহুল্য। এরা নিশ্চিন্ত হলেন যেন। অসুখ যখন একটা নিশ্চিত জানা গেল, তখন আর ভাবনা কি। তারপর যত্ন আর সেবার ঠাস বুনন চলল। জিতেন মেসোমশাই বছরে 2 বার চেঞ্জে নিয়ে যেতেন নিয়মিত। নিজস্ব ঝি চাকর রাখা হতো। যে সময়ের যেটি দুর্লভ বস্তু সেটি খেলে মাসিমার শরীর ভালো থাকে। অর্থাৎ কপির সময় পটল এবং পটলের সময় কপি। তার জন্য নতুন বাজার এবং হগ মার্কেট চষে ফেলতেন মেসোমশাই। কোনো কোনো মন্দ লোক হয়তো বলবে যে, বাবা ওই শরীর খারাপ, মোটা মানুষ একটুতেই বুক ধরফর করবে, তার আর আশ্চর্য কি? আর যা খাচ্ছে ভালো মন্দ, পেটে গ্যাস হয়ে আরও বুকে লাগে, নইলে ওর অসুখটা কোথায়? সঙ্গে সঙ্গে বিশ্বাসীরা থামিয়ে দিতেন, মোটা হওয়াটাই তো রোগ, ওটা কি স্বাস্থ্যের চেহারা ভাবছ? জল জল শুধু, বুকের অসুখে অমনি ফোলে। কিন্তু জ্যোতিষীর কথা ঠিক খাটল না। রানু মাসিমা 20 থেকে 30, 30 থেকে 40 এসে পড়লেন। তবু তিনি কিন্তু সর্বদাই সে কথাটা স্মরণ করতেন। স্বামী ঠিক ওর অনুজ্ঞা মতো কাজ না করলে বলতেন, আর কটা দিনই বা আছি, এই কটা দিন একটু শান্তিতে থাকতে দাও, তারপর যা খুশি তাই করো, একটি কথাও বলতে আসবো না। খাওয়ার জন্যে কোনো একটা মূল্যবান ফরমাস করেই বলতেন, আমের এখন বড্ড দাম। তাই তো, তা অল্প করেই আনো, খেয়ে নি, এই হয়তো শেষ খাওয়া, আসছে বছর আমের সময় অবধি কি আর থাকবো? ছেলেমেয়েরাও এই আবহাওয়ায় মানুষ হয়ে উঠল। তারা জন্মাবধি শুনছে মায়ের শরীর খারাপ, বেশি দিন আর বাঁচবার আশা নেই। সুতরাং যা কিছু সব ভালো পথ্য সব মা খাবেন, তাঁরই খাওয়া উচিত। পূর্ণ বিশ্রাম চাই তাঁর। তারা ছেলেবেলাতেও কেউ চিৎকার করে কাঁদতে পায়নি। তখন থেকে সতর্ক করে দেওয়া হয়েছে, মায়ের শরীর খারাপ, সাবধান। দাপাদাপি করে বেড়ানো, অকারণে চিৎকার করা, পরস্পরের সঙ্গে ঝগড়া করা, এ তো স্বপ্নের অতীত। তারা চলে পা টিপে টিপে, কথা কয় আস্তে, হাসে মুচকে মুচকে। বছর 30 বয়সের সময় থেকেই রানু মাসিমার স্বতন্ত্র সংসার। সুতরাং বাড়িতে আর কেউ যে চেঁচামেচি করবে কি দাপাদাপি করবে সে সুযোগ ছিল না। চাকর বাকররা সবাই জানত কর্ত্রীর ভীষণ শরীর খারাপ। তারাও সেই মতো সন্ত্রস্ত হয়ে থাকত। বকা ঝি চাকর রানু মাসিমা সইতে পারতেন না। তাদের সঙ্গে অত বকবে কে? বেশি কথা কইলে বুকে লাগে। তার জন্য ঘরের মধ্যেই মুখ হাত ধোবার বেসিন থাকত। ঝি থাকত সঙ্গে সঙ্গে অষ্টপ্রহর।
ওর সুবিধার জন্য পৈতৃক বাড়ি ত্যাগ করে এসে বালিগঞ্জে বাংলো প্যাটার্ন বাড়ি করলেন মেসোমশাই, যাতে দোতলা একতলার হাঙ্গামা না থাকে। রোজ বিকালে ডাক্তারের পরামর্শ মতো গাড়িতে চেপে গড়ের মাঠে হাওয়া খেতে যেতেন। তাইতেই সবাই চিন্তিত থাকত। প্রথমত গাড়ি বারান্দার 3টে ধাপ ভেঙে নামা, দ্বিতীয়ত পথের গোলমাল ঝাঁকুনি, এসব তো আছেই। রানু মাসিমা আবার কষ্ট হলে মুখ বুজে সইতেন, চট করে জানা যেত না। মেসোমশাইয়ের সেই এক দুর্ভাবনা, বেশি করে চোখ রাখতে হতো তাঁকেই। এমনি করে আঙুর যেমন তুলোয় করে সাজিয়ে রাখা হয়, তেমনি করে তাঁকে কোনো মতে বাঁচিয়ে রাখা হতো বহু কষ্টে ও বহু চেষ্টায়। তবু এক সময় জিতেন মেসোমশাই আগে মারা গেলেন, কিন্তু তাঁর আত্মীয় স্বজন ও ছেলেমেয়েরা কেউ তাঁর জন্য শোক করার অবকাশই পেলেন না। এই শখ লেগে রানু মাসিমার এমন বাড়াবাড়ি হলো যে তাঁকে নিয়েই সকলে অস্থির, যাকে বলে জমে মানুষে টানাটানি। এমনকি তার শ্রাদ্ধটাও সারা হলো কোনো মতে নম নম করে, পাছে আবার সে ধাক্কায় মাসিমা আরও কাতর হন। মাসিমার হাতে পয়সার অভাব ছিল না, বাড়ি বিষয় সবই তাঁর নামে। তিনি অতি কষ্টে বার কতক চেঞ্জে গিয়ে নিজেকে সামলে নিলেন। ছেলেমেয়ের বিয়েও হলো। পুত্রবধূ এবং জামাতারাও এই আবহাওয়ায় নিজেদের ক্রমে ক্রমে অভ্যস্ত করে নিলে। সবাই জানে যেটা ধ্রুব সত্য বলে, সেটাকে বিশ্বাস করতে, এমনকি মনের মধ্যে ধারণা করে নিতেও অসুবিধা হয় না। কোনো মতে বেঁচে আছেন উনি। আহা কি কষ্ট! সত্যি দিনরাত অক্ষম এবং পঙ্গু শরীর টেনে টেনে চলা, এর মতো দুঃখ আর নেই। কি করেই যে হাসি মুখে সব সহ্য করেন বেচারি। জিতেন মেসোমশাই বেঁচে থাকতে একবার বোধহয় প্লেগ না কি একটা হিরিকে কলকাতা থেকে ঝি চাকর সব অন্তর্ধান হয়েছিল। হোটেল শুদ্ধ বন্ধ ছিল কদিন। সে সময়ে হিতু, ওদের বড় ছেলে 7 বছরের, সে বাসন মাজত, জিতেন মেসোমশাই নিজে রান্না করতেন। একদিন হাতই পুড়িয়ে ফেললেন বেচারি। তবু ওরা কেউ রানু মাসিমাকে কাজ করতে দেননি। রানু মাসিমার সে আর এক কষ্ট, কম ঝগড়া করেছেন। কিন্তু হিতু বলে, বাবা বলতেন, এই বাজারে তোমার রোগ বেড়ে গেলে ডাক্তার পাবো কোথায়? ওসব মতলব করো না, ওই তো শরীর, আবার কাজ করবার শখ। হোটেল একটা খুলতে আমরা বেঁচে গেলাম, দুবেলা খেয়ে আসতাম আর মায়ের জন্য নিয়ে আসতাম। হিতু স্ত্রীর কাছে গল্প করে। স্ত্রী রমার চোখ ছলছল করে শাশুড়ির জন্য। আহা বেচারি! রানু মাসিমা 60 পেরিয়ে 70-এর কাছে গেলেন এমনি করেই। কি করে যে এমন দুর্দান্ত রোগকে এতকাল ধরে কলা দেখিয়ে জ্যোতিষীর ভবিষ্যৎবাণী ব্যর্থ করলেন তা জানি না, কিন্তু হিতুও একদিন মারা গেল হঠাৎ। রানু মাসিমা এত বড় শোকে পাথর হয়ে গেলেন। তাকে কেউ শোক করতে দিল না অবশ্য। সবাই জানত যে ওর কি ভয়ানক অবস্থা হবে এর ফলে। সবাই তাকে ঘিরে বসে রইল দিনরাত। রানু মাসিমা সে আঘাতও সহ্য করলেন কোনো রকমে। রানু মাসিমা আজও বেঁচে আছেন। এখন তার বয়স 80-র কাছাকাছি। ইতিমধ্যে 2টি জামাই মারা গেছে, একটি মেয়ে ও আরেকটি ছেলে। সব শোকই সহ্য করেছেন এমনি করে। তবে সেদিন যখন শুনলাম হিতুদার ছেলে নিতুও মারা গেল, তখন মনে মনে ভাবলাম যে এইবার বুড়ি মরবে। রোজই সে খবরটার আশা করি, কিন্তু ক্রমে ক্রমে 4 মাস হয়ে গেল, তবুও সে খবর শুনলাম না। কৌতূহল প্রবল হয়ে ওঠাতে গত সপ্তাহে তার কাছে গিয়ে হাজিরই হলাম। একটা আরাম কেদারায় শুয়েছিলেন। অতি কষ্টে সোজা হয়ে বসলেন। শুনেছিস রমু, আমার কি সর্বনাশ হয়ে গেল? শুনলাম মাসিমা, নত মুখে উত্তর দিই শোকাচ্ছন্ন কণ্ঠে। একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, কচি বউটা
ওর মুখের দিকে চাইতে পারছি না। আমি বসে রইলুম আকন্দ ডাল মুড়ি দিয়ে, আর সব যে যার চলে গেল। তাই কি ছাই ভগবান দেহটাকেই ভালো রেখেছেন যে ওদের জড়িয়ে নিয়ে থাকবো, এই শোকে সান্ত্বনা দেব? উল্টে ওরা আমাকে নিয়েই অস্থির। এমন দেহ রাখবারই বা কি উদ্দেশ্য ভগবানের, তা জানি না। বেরিয়ে আসছি ওখান থেকে। ওর নাতনি উমা প্রণাম করে বললে, কাকাবাবু কখন এসেছিলেন? ঠাকুরমাকে দেখে এলেন? উহ, বুড়ি ওই দেহ নিয়ে কি করে এই সবগুলো সহ্য করছে বলুন তো? ভাঙা দেহটা নিয়ে চালালেও তো কম দিন নয়। ভাবতে অবাক লাগে না? আমি বললুম, আমার বিষয়টা সেখানে নয় উমা। তবে? অবাক হয়ে বলে সে, ভাবছি ওই বিপুল দেহ নিয়ে অনবরত বসে থেকেও অত দুধ ঘি ছানা মাখন সহ্য করেন কি করে? এত যত্নেও যে বেঁচে আছেন সেইটে ভেবে অবাক হচ্ছি। ওর দেহ না জানি কি মজবুত ছিল উমা। উমা কথাটা বুঝতে পারল না, পারবার কথাও নয়। 3 পুরুষ ধরে ওদের অস্থি মজ্জাতে এই বিশ্বাস আছে যে রানু মাসিমার শরীরে কিছু নেই, আগাগোড়া ফোঁপড়া। কোনো মতে বেঁচে আছেন তিনি, এবং কিছুদিন বাঁচিয়ে রাখা দরকার। সে বিশ্বাস ভাঙবার চেষ্টা করে লাভই বাকি। আমি যেন একটা ঠাট্টা করেছি, এমনিভাবে হাসতে হাসতে চলে এলাম। এতক্ষণ শুনলে গজেন্দ্রকুমার মিত্রের লেখা গল্প রানু মাসিমার অসুখ। কেমন লাগলো গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।